বাংলাদেশ জেনারেশনের আমরা প্রথম পর্বের তৃতীয় ধাপে যখন আসব তখন দেখব এটা 1981 সাল থেকে 1991 সাল। এই যে তৃতীয় ধাপ, প্রায় 9 বছরের একটি তৃতীয় ধাপ, এই তৃতীয় ধাপে এসে আমরা কি দেখতে পাই? একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। আমি আমার বিভিন্ন আলোচনায় প্রায় বলি ইন্ডিয়ান ডক্ট্রিনের মূল ভিত্তি হচ্ছে মুসলিম বিদ্বেষী এবং ভারতীয় অনুগত্য। সেখান থেকে ভারত যখন চিন্তা করলো যে এই দেশে তখন আওয়ামী লীগ হঠাৎ করে চাইলেই ক্ষমতায় বসতে পারবে না, শেখ হাসিনাকে চাইলেই তারা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারবে না, তারা তাই তাদের পরিকল্পনার অংশ হিসাবে হুসেইন মোহাম্মদ এরশাদ অর্থাৎ তাদের দালাল এবং দোসরদের মাধ্যমে, রয়ের এজেন্টের মাধ্যমে হুসেইন মোহাম্মদ এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসলো একটি, এবং বিএনপির ভিতরে যে ভারতীয় অংশটা ছিল, ভারতীয় দালালরা ছিল, তাদের সহযোগিতায়। যার কারণে আমরা কি দেখতে পাই, পরবর্তীতে কোনো বিএনপি তো এরপরে আরও 2 থেকে 3 বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কিন্তু তারা কেউই কিন্তু জিয়া হত্যার বিচার করেনি। বিএনপি কিন্তু জিয়া হত্যার বিচার করেনি, সেটা আমরা পরে যাব। কিন্তু জেনারেশন একে যে এরশাদের সময় আমরা কি দেখতে পাই, এরশাদের সময় প্রথমেই ছিল সামরিক শাসন জারির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করা এবং নিজে দল সৃষ্টি করা। যেমন হুসেইন মোহাম্মদ এরশাদ প্রথমেই জাকপা গঠন করেছেন এবং পরবর্তীতে জাতীয় পার্টি আমরা জানি গঠন করেছেন, এবং ভারতীয় বি টিম হিসাবে তাকে কাজ করা, অর্থাৎ ভারতীয় বাণিজ্য নীতিকেই তিনি ফলো করতেন। এবং তৃতীয়ত কি দেখতে পারে, আওয়ামী লীগকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন, এবং জামাতে ইসলামও কিন্তু জাতীয় পার্টির সময় সুবিধা পেয়েছে। সবচেয়ে বেশি নিগৃহীত দল ছিল জাতীয় পার্টির সময় বিএনপি, যদিও বিএনপির কিছু অংশ কিন্তু বিএনপি থেকে ভারতীয় অংশটা কিন্তু বের হয়ে গেল, বের হয়ে তারা বিভিন্ন, কেউ জাতীয় পার্টিতে জয়েন করলো, কেউ আওয়ামী লীগে জয়েন করলো, কেউ অন্যান্য ছোট ছোট দল গঠন করলো, করে তারা কি করলো, বিএনপি কিন্তু তখন কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল। আমরা জানি বিএনপি ওবায়দুর, বিএনপি মওদুদ আহমেদ বের হয়ে গেল, অনেকে বের হয়ে গেছিল তখন বিএনপি থেকে। এরপরে আমরা কি দেখতে পাই, তখন দল ভাঙা গড়া নিয়েই তিনি বিএনপিকে তটস্থ রাখতেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে, যিনি কিনা ছিলেন একজন সামান্য গৃহিণী, তিনি কিন্তু জিয়াউর রহমানের আদর্শকে ধরে রেখে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি হয়ে দাঁড়ালেন। এখানে আমরা আরও দেখতে পাই কি, পরিকল্পিতভাবে ওয়ার্ল্ড ব্যাংক IMF-কে বাংলাদেশে ঢুকানো হলো। আমরা একটা কথা জানি, সবসময় বলা হয় যে 1981 থেকে 91, 1981 থেকে 91 এই সময়টাতেই বাংলাদেশের রাস্তাঘাটের উন্নতি হয়েছে, অর্থাৎ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশের রাস্তাঘাট, এটা সত্য কথা। কিছু উন্নতি হয়েছে, আমাদের কর্ণফুলী ব্রিজ হয়েছে চিটাগাং, তারপর এখানে ঢাকায় এই যে মানে শীতলক্ষা ব্রিজ হয়েছে, মেঘনা ব্রিজ হয়েছে। এই ব্রিজগুলো অর্থাৎ রাস্তাঘাট উন্নয়নের মানে মেগা প্রজেক্টের নামে রাস্তাঘাট উন্নয়নের দিকে হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি মনোনিবেশ করেন। এবং এক্ষেত্রে কারা তাকে সাহায্য করে? এক্ষেত্রে প্রথমে আমরা দেখি আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করে, এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগ এবং জামাতে ইসলামের সাথে জাতীয় পার্টির দ্বন্দ্ব বিরোধ বাধে, তখন কিন্তু আসম আব্দুর রবের নেতৃত্বে ছোট ছোট বিএনপি থেকে বা আওয়ামী লীগ থেকে বের হয়ে গেল সেই সব ছোট ছোট প্রায় 75টা দল মিলে একটি বিরোধী ঐক্য জোট নামে আসম আব্দুর রবের নেতৃত্বে, অর্থাৎ সুবিধাভাগী লোকদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সহযোগিতা করে। এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যদিও আমি কিন্তু আগেই বলেছি যে সার্কে দক্ষিণ এশিয়া গঠনের মূল ভূমিকা পালন করে কিন্তু বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার মূল ভিত্তি স্থপতি। সেখানে আমরা কি দেখতে পাই, 81 সালে প্রথম, যদিও বাংলাদেশেই সার্কের প্রথম বৈঠক হয়, কিন্তু পরবর্তীতে 1985 সালে বাংলাদেশের সার্কের প্রথম বৈঠক হয়, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পাই, আমরাই কিন্তু সার্কে পিছিয়ে পড়ি। অর্থাৎ এখানে আমরা এখন কত নম্বরে আছি 9টা দেশের মধ্যে আমরা নিজেরাও জানি না। মুসলিম বিশ্বে জিয়াউর রহমান একটি অবস্থানে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন, সেই মুসলিম বিশ্বে এখন কিন্তু কেউ আমাদের কথা শুনে না। একসময় কিন্তু আমরা OIC মহাসচিব পদেও ক্যান্ডিডেট দিয়েছিলাম, কিন্তু এখন আমাদের ওই ধরনের ঔদ্ধত্য বা সাহস নেই। ঠিক একই চীন নীতিতে আমরা অনেক পিছিয়ে পড়েছি, অর্থাৎ যদিও আমাদের দেশের সেনাবাহিনী, সামরিক বাহিনী বলতে গেলে প্রায় 60 থেকে 70% চীনের উপর ডিপেন্ডেন্ট, যেহেতু চীনের অস্ত্র আমরা জানি সস্তা এবং চীন আমাদেরকে এক্ষেত্রে কিছু ভর্তুকি দিয়ে থাকে সরকারিভাবে, সেখানেও কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমরা কিন্তু যেভাবে স্বাধীনতার পূর্বে, অর্থাৎ পাকিস্তানের র্যাঙ্কিং কিন্তু আমাদের র্যাঙ্কিং, তারা কিন্তু বিশ্বে প্রথম 5 থেকে
15-র মধ্যে ছিল। এখন যদিও পাকিস্তান এখনো রয়ে গেছে প্রথম 10, 11, 12-র মধ্যেই তারা আছে, আমরা কিন্তু দিন দিন পিছিয়ে পড়তেছি। এখন আমাদের সামরিক খাতের র্যাঙ্কিং কিন্তু 37, 38, 39। অর্থাৎ যদি এই র্যাঙ্কিংটা মাত্র 98টা দেশের মধ্যে হয়, আবার এক একটা র্যাঙ্কিংয়ে কিন্তু 2 থেকে 3টা দেশ আছে, সেই হিসাবে বিবেচনা করলে বাস্তবে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়েছি। ঠিক একইভাবে আমরা কি দেখতে পারি, আইনের শাসনকে দেশে ভুলুণ্ঠিত করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে পারচেজের মাধ্যমে, অর্থাৎ টাকার মাধ্যমে, এরশাদের সময় কিন্তু সবচেয়ে বেশি এরশাদকে যার কারণে দুর্নীতির বাবা বলা হয়। যদিও আমরা জানি স্বাধীনতার পরবর্তী প্রথম সরকার বলেছিলেন যে দেশে 3 কোটি কম্বল আসলো, আমার কম্বল কই, বা 7 কোটি কম্বল আসলো, আমার কম্বল কই। অর্থাৎ প্রত্যেকটা লোকিত উনি ওনার কম্বলই পাননি। ঠিক একেও কিন্তু এরশাদ কি করেছিলেন, এই দুর্নীতিটাকে ওনার পরিবার থেকে নিয়ে, আমরা জানি রওশন এরশাদের ঘটনা জানি, রওশন এরশাদ অর্থাৎ ওনার পরিবার থেকে সরকারি কর্মকর্তা আমলারা কিন্তু এই সময়ে এসে আসলে দুর্নীতিতে নিজেরা দুর্নীতি শিখা শুরু করেন এবং দুর্নীতিতে সবাই জড়িয়ে পড়েন এবং রাজনীতিতে জড়িয়ে পড়েন। অর্থাৎ আমলারা ইচ্ছা করলো, উনি মানে সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে উনি এমপি হয়ে গেলেন, উনি মন্ত্রী হয়ে গেলেন। অর্থাৎ এরশাদ নিজের রাষ্ট্র ক্ষমতায়, যেখানে ভারতে দেখেন 12 বছর একজন সরকারি কর্মকর্তা কর্মচারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের, অর্থাৎ সেনাবাহিনী বা পুলিশের কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু মানে সরাসরি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারেন না। তার মানে চাকরি যেদিন শেষ হবেন, তিনি যেদিন রিজাইন দিবেন সেই দিন থেকে 12 বছর পর্যন্ত। সেখানে আমাদের দেশে কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদ এটাকে করলেন মাত্র 6 মাস। অর্থাৎ তিনি পদত্যাগ করেই 6 মাসের মধ্যে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করতে পারবেন, নির্বাচনে অংশগ্রহণ। অর্থাৎ এটা ছিল কি দুর্নীতিপরায়ণ একটা শাসন ব্যবস্থা। এবং অর্থনীতিকে করলেন পকেটস্থ। অর্থাৎ উনি এমনও গল্প শোনা যায় যে এরশাদের সময় সব দলের রাজনীতিবিদদের পকেটে অর্থ মাসিক মাসোয়ারা পাঠানো হতো। এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পারি, গণতন্ত্রকে এমন একটা জায়গায় নিয়ে গেল। ওই যে আমি বললাম IMF, ওয়ার্ল্ড ব্যাংককে বাংলাদেশে কিন্তু ঋণের ক্ষেত্রে আমরা কিন্তু দরজা উন্মুক্ত করে দিলাম কি বিশ্ব বাণিজ্যর নামে। সেখানে কি দেখতে পারলাম, হরদ গ্লাস ফ্যাক্টরিকে প্রায় বন্ধ করে দেওয়া হলো, আমাদের আদমজি জুট মিলকে প্রায় বন্ধ করে দেওয়া হলো, প্রগতি ইন্ডাস্ট্রিকে প্রায় বন্ধ, অর্থাৎ আমাদের শিল্পকে ধ্বংস করা হলো। অর্থাৎ হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এমন কোনো কাজ করেন নাই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। অর্থাৎ আমাদের শিল্প, কৃষি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি সব করে ফেললেন ভারত নির্ভরশীল। অর্থাৎ এই ছিল হুসেইন মোহাম্মদ এরশাদের মূলনীতি। অর্থাৎ যার কারণে হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আমরা জানি 89-90-এর গণ আন্দোলন। অর্থাৎ আমরা কিন্তু এটা দেখতে পাই যে প্রত্যেকটা জাতিতেই স্বৈরা শাসকরা 9 থেকে সর্বোচ্চ 16 থেকে 17 বছর থাকতে পারেন যে কোনো দেশে। যেমন সাদ্দাম হোসেন ছিলেন প্রায় 27 বছর, যেমন গাদ্দাফি, যদিও তারা দেশপ্রেমী ছিলেন কিন্তু রাষ্ট্রের দিক থেকে তারা যেহেতু গণতন্ত্র বিমুখ ছিলেন, জনগণের কথা শুনতে, দেশে তারা ডিক্টেটর ছিলেন, এটা ঠিক, কিন্তু আবার তারা দেশপ্রেমী ছিলেন, তারা মুসলিম জাহানের জন্য অনেক মানে কিছু করেছেন। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, হুসেইন মোহাম্মদ এরশাদও একজন স্বৈরাশাসক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন এবং 89-90-এর গণ আন্দোলন ছিল তার ফসল, এবং যার ফলে 90 সালের শেষের দিকে নভেম্বর মাসে তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবং জাতি এবং বাংলাদেশের ইতিহাসের জেনারেশন 1-এর এখানেই মনে হয় পরিসমাপ্তি ঘটে।